চাচ্ছু, তুমি? আসলাম তোমাকে দেখতে। তুমি ফ্রেশ না হয়ে আমার রুমে এসেছো, ব্যাপারটা হজম হচ্ছে না। 5 দিনে একদিনেও আসো নাই, আর তুমি বাইরে থেকে এসে আগে ফ্রেশ হয়। আর আজকে ব্যাপার কি? তোমার শেরওয়ানি কখন বদল করলে? বকুসকে জিজ্ঞেস করা জান্নাত জয় জান্নাতের দিকে তাকিয়ে রুমের ভিতরে কাঠের ওপর বসে পড়ল। একটা কাজ ছিল ইম্পর্টেন্ট, সেখানে শেরওয়ানি পরে গেলে চলবে না। ওটা কমিউনিটি সেন্টারে বদল করছি, এখন আসলাম তোমাকে একটু দেখি। 20 মিনিট আগে তোমাকে দেখেছি বলেই চারপাশে নজর ঘোরালো। চাচু, আমার কি তোমার গাধা মনে হয়? কোথাও লেখা আছে? নিজের গায়ের দিকে তাকিয়ে ইশারা করলো তরি। তুমি যেটা ভাবছো সেটা না, আমি যাই। হেসে বলল জয়। তখনই ওয়াশরুমের দরজা খুলে তরির মাথা বের হলো। জয়ের সঙ্গে তরি চোখাচোখি হলো। তরির মাথা বের হয়ে যতটা সময় লাগলো তার চেয়ে কম সময়ে সে আবার দ্রুত মাথা ভেতরে ঢুকিয়ে দিল। ঠাস করে দেওয়ালকে ধাক্কা লাগলো, মুখ দিয়ে বের হলো আহ। জয় ও জান্নাত দুজনেই স্থির হয়ে দাঁড়ালো। জয় জান্নাতকে বলল, দেখো, মনে হয় মাথা আঘাত লেগেছে। সে কি দেখে ভয় পেল? তোমাকে আমি কি করছি? জান্নাত ওয়াশরুমের দরজার কাছে গিয়ে ডাকলো, তরি বের হও, ব্যথা পেয়েছিস? আমি একটু পরে বের হব, ব্যথা পাইনি। চাচু, তুমি যাও, ও তোমার কারণে বের হচ্ছে না। আমি কি ভূত খাইতে এসেছি তাকে? ঠিক আছে, গেলাম, আর আসছি না। আচ্ছা যাও, তোমার আসার দরকার নেই। আর কি জন্য এসেছিলে এগুলো আমি ভালোভাবে বুঝি। জান্নাত কিছু কটু হাসি দিয়ে আরও বলল, আর তুমি বিদেশ যাবে কবে? দেখি কবে যেতে পারি। বলে জান্নাতের মাথায় টোকা দিয়ে চলে এলো। নিজের রুমে যেতে যেতে গুনগুন করে উঠল, বউ সারিয়া বিদেশ গেলে ফিরে আসা বউ পাইবা না। ঠোঁটের সেই বাঁকা হাসি যেটা তাকে মারাত্মক সুন্দর লাগে। তরি, তোর জন্য আমি খাবার আনতেছি, তুই একটু ওয়েট কর। না জান্নাত, আমাকে জোর করিস না প্লিজ। এখন কিছু খেতে পারবো না, একটু ঘুমের প্রয়োজন। ঠিক আছে, আয়, তোকে চাচ্চু রুমে রেখে আসি। তরি চমকে জান্নাতের দিকে তাকালো, তারপর বলল, তোর সাথে থাকি আজকে আমার মনের অবস্থা কেমন তুই তো জানিস। আমার সব কিছু মেনে নিতে একটু সময় লাগে। আমি বাস্তবতা বুঝি, অন্য 5টা মেয়ের মতো নয়। শুধু আজকের রাতটুকু। ঠিক আছে, আমি ছোট দাদিমাকে বলে আসি। ঠিক আছে জান্নাত, আমার রুমে আসো তো একটু। জয়ের কণ্ঠ শুনে তরি ব্যালকনিতে দৌড়ালো। জান্নাত একবার তাকিয়ে বাইরে এসে জয়কে বলল, কি জন্য ডাকছে? আমার কোটটা একটু গুছিয়ে রাখো। জান্নাত রুমে গিয়ে কোট গুছিয়ে আবার নিজের কক্ষে ফিরে এলো। তখন জয় আবার ডাকলো, আমার জন্য 1 কাপ কফি দিয়ে দিতে বলো। জান্নাত কাজের মহিলাকে বলে কফি পাঠাতে চাইলো। আসার আগে জয় আবার ডাকলো, চাচু, তুমি আর আমাকে ডাকবা না। আমি ঘুম আসবো, অনেক ক্লান্ত। আমি তোমাকে কাজের জন্য ডাকছি। জান্নাত হেসে বলল, বুঝেছি। আর এটাও শুনে রাখো, তোমার বউ আজকে আমার কাছে থাকবে, তাই আর আমাকে ডাকবে না। বলে সে নিজের রুমে এসে দরজা বন্ধ করে নেয়। তরিকে নিয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে জয়ের অবস্থা বেশ বেহাল দশা। আমার ভাতিজি আমার চেয়ে 1 কাঠি উপরে, তো কি করব? বউ ছাড়া আর একটা রাত কাটাই। তরির খুব সকালে ঘুম ভাঙলো, কিন্তু কোথায় যাবে এই ভাবনায় রুমে বসে সময় কাটালো। ঘড়ির কাঁটা 7টা বাজলে উঠে দরজা খুলে রুম থেকে বের হলো। মানুষের বাড়ি বেশি দেরি করলে কেমন হয়? তার বাড়িতে সব কাজ নিজেই করতো। এইসব চিন্তা মাথায় নিয়ে কিচেন রুমে এসে উপস্থিত হলো। দেখে 2টি মহিলা সকালের কাজ করছে। তরিকে দেখে তার চাচি শাশুড়ি বললেন, বৌমা, তুমি এত সকালে উঠেছো কেন? আসলে আমার অনেক আগেই উঠে যাওয়ার অভ্যাস, তাই। তরি বিনীতভাবে বলল, ঠিক আছে, তুমি রুমে যাও, পরে ডেকে নিব। সমস্যা নেই, আমি এখানেই থাকি, কাজ করি।
তরির মনে ভালো লাগলো, মহিলাটির কত স্নিগ্ধভাবে কথা বলল। কাজ না করলে কেউ খেতে দেয় না, তার মা তো এই কথাই বলতো। সে কাজ করলে খাবার পেত। মনে মনে ভাবলো, আর হ্যাঁ, তুমি আমাকে চাচি মা বলে ডাকো। জয় এই নামে ডাকে আমাকে। রুনা বেগম বললেন, ঠিক আছে, আমিও তোমাদের সাথে একটু কাজ করব, ভালো লাগবে। রুনা বেগম সম্মতি দিল। ড্রয়িং রুমের ব্রেকফাস্ট টেবিলে সবাই উপস্থিত। তরি সহ কাজের মহিলারা খাবার সেট করছে। তখন নাজমা চৌধুরী বোন নাসিমা বেগম বললেন, তা মেয়ে কখন ভেবেছিলে এই বাড়ির বউ হবে? তরি একবার চোখ তুলে তাকিয়ে আবার নিচু করে ডাকল। টেবিলে নাজমা ও রুনা বেগম বসে আছে। তরি কি উত্তর দেবে তা সে জানে না। নাসিমা আরও বলল, আপা, এই মেয়েটাকে বাড়ির কাজের মেয়ে হিসেবে রেখে দাও। একজনকে বাদ দিও আর একে রেখে কাজে লাগবে। এই মেয়ে কাজ করে খাবে। রুনা বেগম কিছু বলার আগেই পেছন থেকে এক কণ্ঠস্বর ভেসে উঠল, খালামণি। জয়ের কণ্ঠ যেন দেওয়াল কাঁপিয়ে দিল। সবাই চমকে পিছনের দিকে তাকালো। তরি ভয়ে কেঁপে উঠল। জয় বলল, তোমার সাহস কি করে হয় আমার ওয়াইফকে এভাবে অপমান করার? আমি তোমাকে সেই অধিকার তো দেইনি যে তুমি যেভাবে পারো সেভাবে অপমান করবে। আম্মু তোমার সামনে আমার ওয়াইফকে তোমার বোন এভাবে অপমান করে কি করে? ঠিক আছে, তোমাদের আর কিছু বলার দরকার নেই। আমি সাফওয়ান চৌধুরী জয়, আমার ওয়াইফ মিসেস তরি চৌধুরীকে আজ থেকে কেউ এভাবে কথা বলবে না। যদি পরের বার এমন ঘটে, আমি আমার বউকে নিয়ে চলে যাব এই বাড়ি থেকে। কথাটা সবারই মাথায় ঢুকে দিলেন জয়। জয়ের চিল্লিয়ে ওঠার কারণে ডাইনিং রুমে সবাই উপস্থিত কেউ কিছু বলার সাহস করল না। সবাই জানে এই ছেলে যেমন হাসাতে পারে তেমন মানুষকে আবার কাঁদাতেও পারে তার দ্বিগুণ। জয় জান্নাতের দিকে তাকিয়ে বলল, তুমি ওকে রুমে নিয়ে যাও, ব্রেকফাস্ট সহ ওখানে খাওয়া দাওয়া করে নিচে আসার দরকার নেই। আমি না বলা পর্যন্ত তরি অবাক চোখে জয়ের দিকে তাকিয়ে রইল। জীবনে প্রথম কেউ এভাবে তার হয়ে কথা বলেছে। স্বপ্ন নাকি সত্যি? জান্নাত হাত ধরতে তরি চমকে উঠল। নিজেকে সামনে নিয়ে জান্নাতের সঙ্গে উড়ে গেল। নাজমা চৌধুরী অগ্নি চোখে তাকালেন তরির দিকে। মনে মনে বলল, আমি এত সহজে মেনে নিব না এই মেয়েকে, কিছুতেই না। দুপুর 12টা। জয় রুমে সোফায় বসে আছে, টেবিলের ওপর পা রেখে তার রুমে কি হচ্ছে দেখছে। তার বন্ধুরা এসে 3 জন ফুল নিয়ে বাসর ঘর সাজাতে। তারা সাজাচ্ছে রাফি, হৃদয় আর রাসেল। আমি তাদেরকে মানা করলাম, এগুলো করিস না, আমার বাসর হবে না রে। এই মেয়ের কাছে গেলেই ভয় পায়। কালকে রাতে জান্নাতের রুমে 5 বার গিয়েছিলাম, সে বেলকুনিতে দৌড়ায়। আর তোরা কিভাবে বাসর ঘর সাজাস? হবে না রে, আমার টাকা নষ্ট করিস না। রাফি হেসে বলল, তুই যেভাবে বিয়ে করছিস আংটি শুনলে হার্ট অ্যাটাক করবি। মুখ খুলবো নাকি? শোন সবাই, জয় তুই কি মুখ খুলবি? তার আগেই আমি বলছি, আমার তো বউ লাগবে, তার জন্য বিয়ে করতে হবে। আর তোরা তাড়াতাড়ি আমার রুম থেকে বের হ, আমি একটু রূপচর্চা করব। আজকে কিন্তু একটা স্পেশাল দিন, সে কথা ভুলিস না। লাজুক হেসে কথাটা বলল রাফি, তুই যে রূপচর্চা করিস ভাবি যদি দেখে হার্ট অ্যাটাক করবে, আমি শিওর। আবার টেনশন হচ্ছে তুই না রূপচর্চা করতে করতে রাত শেষ করিস, তারপর বাসর আর হবে না। হা 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 হা। রাফির কথা শুনে রুমে সবাই হেসে উঠল। জয় শালা, আমি রূপচর্চা করি বলেই মেয়েরা লাইন দিয়ে দাঁড়ায়, আর তোরা মেয়ে দেখলেই কুকুরের মতো জিহ্বা বাইর করিস। হ্যাঁ হ্যাঁ। রাফি মুখ ভার করে বলল, রাফি তুই আমাদের সাথে থাকলে কোনো মেয়ে তাকায় না, কিন্তু জানিস তুই না থাকলে মেয়েরা আমাদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। জয়, ও মামা, তাই নাকি? ঠিক আছে, একদিন আমি মাস্ক পরে থাকবো, তারপর তোরা 3 জন আমার সামনে দিয়ে চলে যাবি। যেখানে মেয়েরা বেশি থাকবে আমি তখন দেখব
কোন মেয়ের রুচির দুর্ভিক্ষ পড়েছে যে তোদের দিকে তাকাবে? হা হা। জান্নাত, চাচ্চু আসবো? জয়, হ্যাঁ আসো। আজকে আমার ঘরে কি জন্য? জান্নাত, কালকে আমি বলেছিলাম, তাই তুমি আজকে আমাকে বলতেছে? জয়, মা, কালকের ওই দুঃখের কথা তুলে না প্লিজ। জান্নাত, কিসের দুঃখ? আর তুমি তো আমাকেই ডাকছিলে। জয়, কিসের দুঃখ সেটা না বলি, ওই যে লাগেজটা আছে সেটা নিয়ে যাও। তোমার বান্ধবীর সব জিনিসপত্র ওখানে। হাত দিয়ে ইশারা করলো। জান্নাত, দাদিমা ছোট দাদির দ্বারাই গয়না পাঠিয়েছেন আর বলেছেন এগুলো পরে যেন বিকেলে রেডি হয়। জয়, ঠিক আছে, এগুলো নিয়ে যাও, কি লাগে দেখো। জান্নাত, আচ্ছা, তবে একটা কথা, এই যে চাচ্চুরা ঘর সাজাচ্ছে, আমাকে কিন্তু ভাগ দিতে হবে। টাকা না দিলে বউ নিয়ে আসবো না। রাসেল, আমরা কি জন্য দেব? তোমার চাচ্চুই দিবে, তার কাছ থেকেই নিও আলাদা করে। জয়, মা, ওরা যা চাইবে আমি তোমার হাতে দিব, তাও তুমি দুঃখের কথা বলো না। জান্নাত, চাচ্চু, তোমার দুঃখের কথা কোনটা? আমি শুনতেই চাই। রাফি হেসে বলে উঠল। রাফি, আরে ওর দুঃখের কথা বোঝো নাই? ওর রাফির কথা শেষ হওয়ার আগেই জয় বলে উঠল। জয়, তুমি যাও, ওরা ফাজলামি করছে, তুমি তাড়াতাড়ি রেডি হও। জান্নাত, ঠিক আছে বলে জান্নাত লাগেজ নিয়ে চলে গেল। রাসেল, মামা, তুই কাকে তাড়াতাড়ি রেডি হতে বললে? আমার তো দেখি ধৈর্য শেষ হয়ে আসছে নাকি। হা হা হা। জয়, তোদের হাতে 30 মিনিট দিলাম, এই 30 মিনিটের মধ্যে কাজ শেষ না করলে চলে যাবি আমার রুম থেকে। বলে জয় চলে গেল মায়ের রুমে। রাফি, তোর বাসর আজকে আমি করাইতাছি। এই কি বললি শুনলি না? আমরা নাকি মেয়ে দেখলে কুকুরের মতো জিব্বা বাইর করি। শালা কয় কি, দেখি তুই বাসর কিভাবে করিস। বলে একটা শয়তানি হাসি দিল। রাসেল, সেটা না হয় করব, কিন্তু তুই হারামি কি জন্য বললি? ও না থাকলে মেয়েরা আমাদের দিকে তাকায়। কই, আমি তো কখনো দেখলাম না। রাফি মুখটা থমথমে করে জবাব দিল। রাফি, তাড়াতাড়ি কাজ শেষ কর, না হলে টাকা পাবি না। জয়, আম্মু আসবো? মা, আমার আর তোমার প্রয়োজন আছে? তুমি তো নিজেই ইচ্ছে মতো সব কিছু করতে পারো, তবে কি জন্য আমার কাছে আসছে? তিনি বিছানায় বসেই কথাটা বললেন, পা বিছানার উপর মেলে দিয়ে। জয় এগিয়ে গিয়ে মায়ের পায়ে মাথা দিয়ে শুয়ে পড়ল। আম্মু, আমি জানি তোমার খারাপ লাগছে, কিসের জন্য লাগছে সেটাও আমি জানি। এখন তোমার জন্য কিছু করতে পারছি না। যদি কখনো কষ্ট দিয়ে থাকি তাহলে সরি আম্মু। আমি তার সম্পর্কে যা শুনেছি, মেয়েটা মা নেই, যে আছেন তিনি সৎ মা। তোমার তো ধারণা আছে সৎ মা কেমন হয়। আমি যে তোমার কাছে মাথা রাখি, তার কিন্তু সেই জায়গাটাও নেই। জানো আম্মু, এই স্থানটা কোটি কোটি টাকা দিয়েও কেনা যায় না। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া। তুমি সব কিছু বুঝো, জানো, তুমি তার সঙ্গে মেশো। আমি জানি তুমি এক পা এগোলে সে 2 পা এগিয়ে আসবে। তুমি তাকে জান্নাতের জায়গার দিক থেকে দেখো, যেমন জান্নাতের মা নেই, সে কেমন আছে আর এই মেয়েটা কেমন আছে, পার্থক্যটা বুঝতে পারবে। তুমি আমাদের জন্য দোয়া করো যাতে আমাদের জীবনটা সুখময় হয়। আর শেষ কথা, তোমার খুব ইচ্ছে ছিল তোমার বোনের মেয়ে দিয়ে আমার বিয়ে দিতে, এই জন্য হয়তো তোমার অভিমানটা একটু গভীর। হ্যাঁ, দিতে চাইছিলাম। তুমি যখন বললে তোমার মেয়ে পছন্দ আছে, আমি তোমার পছন্দকে প্রাধান্য দিয়েছি, কিন্তু সেই মেয়ে যখন চলে গেল তুমি তো আমাকে জানাতে পারতে। তবু তো একটা সুযোগ ছিল তোমার সঙ্গে সিনহার বিয়ের। আম্মু, আল্লাহর কপাল যা রেখেছেন তাই হয়েছে, এখানে কারো কোনো হাত নেই। প্লিজ আম্মু, অন্তত তাকে যেন কেউ অপমান না করে। সাইফুল চৌধুরী বললেন। আমি বলি জয়, তোর মাকে একটু সময় দে, অতীত ভুলে যাওয়া এত সহজ নয়, আমরা সবাই জানি। আর নাজমা, তুমি সব কিছু স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করো, অতীত নিয়ে ভাবলে চলবে না।
বর্তমানটা নিয়ে থাকো, আমি ভেবে দেখব। চলো, সবাই খাওয়ার সময় হয়েছে। সন্ধ্যার পরে সেই মুহূর্তে চারপাশে যেন অন্যরকম আবেশ। আকাশে লালচে আভা মিলিয়ে গিয়ে ধীরে ধীরে নেমে আসছে রাতের নরম অন্ধকার। বাতাসে হালকা ঠান্ডা, চারদিকে নিস্তব্ধতার মাঝে শুধু ঝিঝি পোকার ডাক। বাড়ির উঠোনে টিম টিম করে জ্বলছে কিছু বাতি। আলো আঁধারি খেয়াল পরিবেশটা আরও মায়াবী হয়ে উঠেছে। তরি এসে দাঁড়ালো রুমে। রঙের আভিজাত্য ভরা জামদানি শাড়ি গায়ে, যার নকশার টিমটিমে আলোয় যেন জীবন্ত হয়ে উঠেছে। চুলগুলো কোমল ঢেউ খেলানো, হাঁটু একটু ওপর পর্যন্ত নেমে আসা। খোলা চুলে যেন সন্ধ্যার হাওয়া মিশে গিয়েছে। কানের পাশে গুজে রাখা টকটকে লাল গোলাপ আলোর আভায় যেন আরো উজ্জ্বল হয়ে জ্বলজ্বল করছে। আঁচলটা মাথায় তোলা, যা তাকে দিয়েছে এক অনন্য মর্যাদা ও শালীনতার ছোঁয়া। তার গায়ের রং উজ্জ্বল ফর্সা, উচ্চতা প্রায় 5 ফুট 5 ইঞ্চি। সেই নীরব সন্ধ্যার আবেশে দাঁড়িয়ে থাকা তাকে যেন মনে হচ্ছিল আলোর ভেতর থেকে নেমে আসা কোনো পরী, যাকে দেখে চোখ সরানো দায়। জানিস, আজকে যাচ্ছ, তোকে দেখলে আমার তো মনে হয় পাগল হয়ে যাবে। তুই সবসময় আমার প্রশংসা একটু বেশি করিস। আমি অত আহামারি কিছু না। তখনই রুনা বেগম রুমে ঢুকে বললেন, এখানে 1 মগ দুধ আছে, এটা তুমি এখনই খেয়ে নাও। বোমা, শাশিমা, আমার দুধ তেমন পছন্দ না। এভাবে বললে হয় না মা, আজকে অন্তত পক্ষে খেয়ে নাও, এটা নিয়ম। তরি চুপচাপ দুধটা খেয়ে নিল। জান্নাত, তুমি চলে আসো, আমি জয়কে পাঠিয়ে দিচ্ছি। বলেই রুনা বেগম চলে গেলেন। দোস্ত, অল দ্য বেস্ট, টাটা। আজকে চাচ্চু আমাকে আর দেখতে যাবে না। হাহা, তুই থাক, যাস না, আমি আসছি, বাই। বলেই জান্নাত চলে গেল। তরি এবার চারপাশে নজর দিয়ে রুমটা দেখতে শুরু করলো। প্রথমেই চোখে পড়ে সোনালি ঝাড়বাতির নরম আলো। সেই আলোয় পুরো ঘরটা যেন রাজপ্রাসাদের মতো ঝলমল করছে। মাঝখানে রাখা বিশাল কিং সাইড বেড, সাদা সিল্কের চাদরে মোড়া, তার ওপর ছড়িয়ে আছে লাল গোলাপের পাপড়ি। চারদিকে কানোপির জাল দুলছে বাতাসে, যা ঘরটাকে আরও রহস্যময় আর রোমান্টিক করে তুলেছে। মেঝেতে নরম পার্সিয়ান কার্পেট, দেওয়ালে হালকা কারো কাজ, আর জানালার গাঢ় মেরুন সাটিনের পর্দা। একপাশে ছোট টেবিলে ফল সাজানো। সব মিলিয়ে ঘরটা যেন এক অভিজাত স্বপ্নপুরী, যেখানে সৌন্দর্যের সঙ্গে মিশে আছে রাজকীয় মর্যাদার আবেশ। ঠিক তখনই দরজার খোলার শব্দ হলো। তরির বুকটা ধক করে উঠল। পিছনে ঘুরে সে দেখল জয় এসেছে। আসবো, এক সন্ধ্যাময় প্রেম